আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বেশার রুমিন ফারহানা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন যে এই দেশে আগামী 100 বছরেও আর কোনো গণ অভ্যুত্থান হবে না। বেশার রুমিন ফারহানা এই কথা বললেন কেন? এটা কিন্তু খুব জরুরি একটা প্রসঙ্গ। অনেক কথা বলবেন, বেশার রুমিন ফারহানাও কি 2024-এ হয়ে যাওয়া গণ অভ্যুত্থানের সুফল ভোগ করছেন না? হয়তো করছেন, কারণ 2024-এ গণ অভ্যুত্থান না হলে, হাসিনা সরকারের পতন না হলে এখনো কিন্তু দেশে শেখ হাসিনার সরকারই থাকতো। তারা 2029 সাল পর্যন্ত থাকতোই। তখন তো রুমিন ফারহানা এত দ্রুত ইলেক্টেড হয়ে জাতীয় সংসদের সদস্য হতে পারতেন না। সেই হিসেবে উনি একভাবে কিন্তু তার সুবিধাভোগীও বটে। সেই সুবিধাভোগী ব্যক্তিটাই এখন কেন বলছেন যে আগামী 100 বছরও এদেশে আর কোনো গণ অভ্যুত্থান হবে না? রাগ থেকে বলছেন, অভিমান থেকে বলছেন, ক্ষোভ থেকে বলছেন, নাকি একদম হিসেব বিকেশ করেই বলছেন? আচ্ছা, এই গণ অভ্যুত্থান যেটা হয়েছে 2024 সালে, একটা আন্দোলন হয়েছে পুরো জুলাই মাস ধরে, এবং অগাস্টের 5 তারিখে শেখ হাসিনা সরকার তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়েছে। এদের যে কেন্দ্রীয় নেতা, মূল যারা নেতা ছিলেন, তাদের মধ্যে 90% বেশি দেশ ছেড়ে পালিয়েছে। এই বাস্তবতা আমরা দেখেছি। কাদের নেতৃত্বে এটা হলো? কারা করলো এই কাজ? অনেকে অনেক কথা বলবেন। অনেকে বলবেন আমরাই মূল লোক, অনেকে বলবেন না আমরা না, ওরা মূল লোক। কেউ কেউ বলবে, জামাত বলবে আমরাই আসল। অনেকে অনেক কথা বলবেন। কিন্তু আমরা জানি, আমরা যারা দেশে ছিলাম এবং পুরো আন্দোলনের সময় ছিলাম, জুলাই মাসের আগের থেকেই ছিলাম, জুলাই মাসের আগে থেকে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রকাশ্যে সমালোচনা করতাম, আমরা খুব ভালো করেই জানি এই আন্দোলনটা ছিল আসলে জনগণের আন্দোলন। মানে গণ অভ্যুত্থান, মানে জনগণের অভ্যুত্থান। জনগণ ক্ষেপে গিয়েছিল, জনগণ বিরক্ত ছিল ওই সরকারের প্রতি, জনগণ ওই সরকারের পতন চেয়েছিল, জনগণ রাস্তায় নেমেছিল, এই জন্যই ওই সরকারের পতন ঘটেছিল। এর মাঝখানে আর যাদেরকে দেখেন, যারা দাবি করে আমরা নেতৃত্ব দিয়েছি, অমুক করেছি, তমুক করেছি, তারা অনেক কিছুই করেছেন, কিন্তু তার মাধ্যমে এই সরকারের পতন ঘটেনি এবং ঘটতও না যদি জনগণ না নামত। তাদের কারোর উপরে এসে জনগণের কোনো আস্থা ছিল না এই কারণে তারা তো মোটেই পরীক্ষিত কোনো নেতৃত্ব ছিল না। তারা কতগুলি ছাত্র ছিল, এবং এই ছাত্ররা মাঠে ছিল, মাঠে আরো অনেকেই ছিল, কিন্তু যারা ছিল তাদের মূল লক্ষ্য ছিল একটা, সেটা হলো হাসিনা সরকারের পতন। হাসিনা সরকারের পতন হয়েছে, যে যার মতো ঘরে ফিরে চলে গেছে। সুবিধাবাদীরা, সুবিধাভোগীরা যারা নাকি সুবিধা পেতে চেয়েছেন, তারা নেতৃত্ব নিয়ে কামড়াকামড়ি করেছেন, এবং হাসিনা সরকারের পতনের পর সাধারণ মানুষের মধ্যে যে একটা প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশাটাকে নির্মমভাবে হত্যা করেছেন। কারা হত্যা করেছেন? কে দায়ী ছিল এর জন্য? প্রধানত দায়ী কে ছিল? সে আলোচনায় আমি যাব, কিন্তু তার আগে আমি রুমিন ফারহানার কয়েকটা কথা বলে নিই। উনি কি কি বলেছেন দেখুন, ওনার কথাগুলি শুনলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। উনি মোটামুটি সবগুলি পয়েন্টে টাচ করে গেছেন বলে আমার কাছে মনে হয়েছে। তিনি বলেছেন যে গণ অভ্যুত্থানে যে স্বপ্ন ছিল 24-এ, শেষবারের মতো মানুষ তার জীবন বাজি রেখেছিল, তারপর যখন দেখলো এটা কতিপয় মানুষের নিজস্ব সম্পত্তি, এটা বাংলাদেশে উগ্রবাদের নতুন উত্থান, অদ্ভুতভাবে কিছু নেই থেকে শত কোটি টাকার মালিক হয়ে যাওয়ার একটা প্রকল্প, তখন স্বাভাবিকভাবেই গণমানুষ হাজারবার, লক্ষবার, কোটিবার চিন্তা করবে এরকম গণ অভ্যুত্থানে যাওয়ার আগে। মানুষের হতাশার কথা বলেছেন, প্লাস সেই হতাশা কেন মানুষের মধ্যে ভর করেছে সেই কথা বলেছেন। একদম নেই থেকে কোটিপতি হয়ে যাওয়া, একদম নেই থেকে ক্ষমতার মসনদে চড়ে বসা। উদাহরণ দিয়ে বলি, আপনারা দেখেন দুদিন আগে, মাত্র দুদিন আগে, গত শনিবার দিন একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা ছোট, কিন্তু ওই যে বলে না যে ভাত একটা টিপলে বাকিগুলির অবস্থা বোঝা যায়। এখানে এই ছোট ঘটনা দিয়ে আমি আপনাদেরকে জাস্ট মানসিকতাটা বোঝাতে চাই, যারা নাকি এই আন্দোলনের নেতৃত্বের দাবিদার। প্রথমে বলে রাখি, এই আন্দোলনে কোনো নেতা ছিল না, কিন্তু তারা দাবিদার। কেউ প্রতিবাদ করেনি, কেউ পাল্টা দাবি করেনি, কাজেই তারা দাবিদার। এমন একজন দাবিদার হলেন, সংসদ সদস্য হয়েছেন আব্দুল হান্নান মাসুদ। উনি কি করেছেন? গত শনিবার দিন, মানে 11 জুলাই, উনি একটা ফেরি ঘাট থেকে চলে গিয়েছে, মানে 2-2.5 ঘন্টার পর যাবে। এসে কিছু পথ গিয়েছে, যাওয়ার পর সেই ফেরিটা আবার ঘুরে আবার ঘাটে ব্যাক করেছে। প্রায় 20-22 মিনিট পরে আবার ঘুরে ব্যাক করেছে। ফেরি ভর্তি যানবাহন ছিল, লোকজন ছিল, মালামাল ছিল, সেখান থেকে ফেরিটাকে ব্যাক করতে হয়েছে। কেন? কারণ হাতিয়ার যিনি এমপি আব্দুল হান্নান মাসুদ, উনি ঘাটে এসেছেন। উনি ঘাটে আসার আগেই ফেরিটা ছেড়ে দিয়েছিল। যাওয়ার কারণে উনি এসে ফোন করেছেন, আমি এসেছি।
তো ফেরি আবার ব্যাক করেছে। তার মানে ওই ফেরিতে যত লোক ছিল, যত গুরুত্বপূর্ণ বিষয় ছিল, কারণ হয়তো বিরাট টাইমের সমস্যা থাকতে পারে, যা ছিল তাদের সকলের প্রয়োজন আব্দুল হান্নান মাসুদের কাছে পরাজিত হয়েছে। কিচ্ছু করার নাই, উনি এমপি সাহেব। এই ক্ষমতাটা যদি সেই জুলাইয়ের গণঅভ্যুত্থানটা না হতো, আব্দুল হান্নান মাসুদ দেখাতে পারতেন না। উনি কোন জাদু বলে হয়েছেন, উনি আমার একটা ব্যাখ্যা দিয়েছেন। উনি ব্যাখ্যা দিয়ে বলেছেন যে আমি সংসদ সদস্য, সরকারি কাজেই আমাকে হাতিয়া যাওয়া জরুরি ছিল, তাই আমাকে ফেরিতে যেতে হয়েছে। তাছাড়া ফেরি তো ঘাট থেকে খুব বেশি দূর যায়নি, ছাড়ার 1 মিনিটের মধ্যে আমি ঘাটে পৌঁছেছি। এই নিয়ে কুচক্রি মহল বিভ্রান্তি চলাচ্ছে। দেখুন, হান্নান মাসুদ বলতেছেন যে ওনার ওখানে যাওয়ার জরুরি কাজ ছিল। তো ভাই, জরুরি কাজ আপনি 10 মিনিট আগে আসলেন না কেন, 20 মিনিট আগে আসলেন না কেন? জরুরি কাজের প্রতি তো আপনারই কোনো নাই, গুরুত্ব নাই। যদি ওটা জরুরি কাজ হয়, আপনি আরো আগে কেন এলেন না? আপনি আপনার মতো জমিদারি স্টাইল এসেছেন, এসে জমিদারি স্টাইলে ফেরিকে ফিরিয়ে এনেছেন। আপনি বলছেন যে আপনি 1 মিনিট পরে এসেছেন। ভাই, ফেরি তো 1 মিনিটে ছাড়তে লাগে, 1 মিনিটের বেশি সময়। 1 মিনিট পরে আসলে কি মাঝপথ থেকে চলে আসেন নাকি? শুনুন, ঘটনাটা কি হচ্ছে, একাধিক প্রত্যক্ষদর্শী এবং ঘাট কর্তৃপক্ষ তারা কি বলেছেন সেটা আপনাদের আমি একটু পড়ে শোনাই। তারা বলেছেন, শনিবার বেলা 3:30টায় যাত্রী ও পণ্যবাহী যানবাহন নিয়ে চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশ্যে রওনা দেয় ফেরি মহানন্দা। ফেরিটি ছাড়া প্রায় 20 মিনিট পরে নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ গাড়িতে করে চেয়ারম্যান ঘাটে আসেন। তিনি হাতিয়া যাওয়ার উদ্দেশ্যে ফেরিটি ঘাটে ফিরিয়ে আনার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন। ততক্ষণে ফেরিটি ঘাট থেকে বেশ কিছু দূরে চলে যায়। সাধারণত চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটে ফেরি পৌঁছতে 1.5 থেকে 2 ঘন্টার সময় লাগে। তাহলে এরা বলছে যে 20 মিনিট পরে সে আসছেন, আর হান্নান মাসুদ সাহেব বলছেন উনি 1 মিনিট পরে আসছেন। মানে মিথ্যা কথা বলার একটা মাত্রা থাকা দরকার। হান্নান মাসুদ সাহেব ওই মাত্রা মিথ্যাবাদী। এবং এই যে তার ক্ষমতাটা, এই ক্ষমতাটা উনি দেখাতে পারলেন কেন? কারণ 24শে জুলাই একটা গণঅভ্যুত্থান হয়েছে। সেই গণঅভ্যুত্থানের ওনারা হয়েছেন দাবিদার, যে ওনারা এসব করেছেন, এবং সেই দাবির জোরে ওনারা এমপি হয়েছেন, হয়ে এখন জোর দেখাচ্ছেন। তো যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে ওনারা এমপি হয়েছেন, অথবা শেখ হাসিনার ক্ষমতা থেকে নামানো হয়েছে, সেই বৈষম্যকে উনি নিজে করলেন না? ফেরি ভর্তি যাত্রীর সঙ্গে উনি কি বৈষম্য করলেন না? করলেন। এই যে দৃশ্যটা, ধরেন ফেরির যে যাত্রীরা আছে তারা যা দেখলেন, দেখার পর এই হান্নান মাসুদ যদি আরেকবার আন্দোলনের ডাক দেয়, এই ফেরির লোকগুলি কি হান্নান মাসুদের সঙ্গে যাবেন? হয়তো আপনারা বলবেন এই জিনিসটা উনি কেন বুঝবেন না? উনি তো বুঝবেন না, উনিও জানেন এবার উনি যে প্রক্রিয়ায় এমপি হয়েছেন আগামী তার পারবেন না। কিন্তু উনি 5 বছর মেয়াদটাকেই ওনার ভাগ্য, ওনার নিজের ভাগ্য, ওনার পুত্র কন্যার ভাগ্য, ওনার 3 পুরুষের ভাগ্য গড়ার জন্য এই 5 বছর উনি ব্যবহার করবেন। এই 5 বছরে আপনারা দেখবেন যে উনি কীভাবে ফুলে ফেপে কলা গাছ নাকি বট গাছ কি হয়ে যান, এটা আপনারা দেখতে পাবেন। এবং উনি না সকল এমপির ক্ষেত্রে দেখতে পাবেন। তাহলে যদি রুমিন ফারহানা বলেন যে মানুষের যে আশাভঙ্গ হয়েছে, এই আশাভঙ্গ হওয়ার পর আরেকবার গণঅভ্যুত্থানে যাওয়ার জন্য, রাস্তায় নামার জন্য মানুষ 1000 বা লক্ষ কোটি বার চিন্তা করবে, এটা কিন্তু খুব একটা ভুল কথা নয়। তাহলে গণঅভ্যুত্থান তো 2-3 নেতা দিয়ে হবে না, জনগণকে দিয়ে হতে হবে। জনগণের জন্য এটা ডাকবে, জনগণ নামবে এদের কথায়। বড় বড় কথা দেখেন বলে কিন্তু এখনো, আবার ডাকবো, আবার সেটা করবো, আবার সরকার নামিয়ে দেবো। ভাই ডেকে দেখেন না যখন 10 জন লোক নামে কিনা। মানুষের পাবলিক পারসেপশন এখন কোথায় যে ঠেকেছে, এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। এখন রুমিন ফারহানা আরেকটা কথা বলেছেন যে এই গণঅভ্যুত্থানের মাধ্যমে উত্থান হয়েছে কাদের। তিনি বলেছেন যে 24-এর গণঅভ্যুত্থানে হিজাব পরা ও হিজাব ছাড়া নারীরা যেভাবে অংশ নিয়েছিলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সেই পরিবেশ কেন রক্ষা হলো না? 24-এর অভ্যুত্থানের ঠিক পরেই মুক্তিযুদ্ধের মুরাল ও ভাস্কর্যগুলো কারা ভাঙল? 71 আর 24-কে কেন মুখোমুখি করা হলো? এই সমস্ত প্রশ্নের উত্তর কে দিবে? এবং ওনার এই প্রত্যেকটা অবজারভেশন আমি মনে করি সঠিক। হয় নাই মৌলবাদের উত্থান, হয় নাই। আমরা 24-এর গণঅভ্যুত্থানে দেখেছি একদম সাধারণ নারীরা তারা আন্দোলনে একদম সম্মুখ সাইডে ছিলেন। এরা সবাইকে হিজাব পরিহিত ছিলেন, খুব কমই ছিলেন হিজাব পরিহিত। মানে তুলনামূলকভাবে আমি যত নারীকে দেখেছি তখন নারী একটু সামনের সাইডে ছিলেন, তার মধ্যে বড় জোর 30% হিজাব পরিহিত ছিলেন। তো এখন কেন সেই হিজাব পরিহিত ছাড়া যারা আছেন তারা কি সেই স্বাধীনতা ভোগ করতে পারছেন? এখন ঢাকা ইউনিভার্সিটিতেও একজন নারী যখন হেঁটে যান, তার ওড়না কোথায় থাকা উচিত, কোথায় থাকা উচিত না,
এটা নিয়ে বলার জন্য ওখানে কিছু মরাল পুলিশ থাকে, তারা আসে জ্ঞান দিতে, তারা আসে ধর্ম দিতে। এই যে মৌলবাদিতার উত্থান, সেই উত্থান কি এবার হয়নি? মুক্তিযুদ্ধের যে মোরালগুলি ছিল, যে বীর শ্রেষ্ঠদের বিভিন্ন রকম ভাস্কর্য ছিল, মুক্তিযুদ্ধের সাথে যারা জড়িত ছিল তাদের যে ভাস্কর্য ছিল, সেগুলিকে যেভাবে গণহারে ভাঙা হয়েছে, এদিকে প্রমাণ হয় না যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিরই আসলে এই আন্দোলনের নামে বাই প্রোডাক্ট হিসাবে তারা কিন্তু এখানে এসে নিয়ে প্রাধান্য বিস্তারের চেষ্টা করেছে। এটা কিন্তু আমরা দেখেছি। এবং একটা ভয়াবহ উগ্রবাদের উত্থান হয়েছে বলে উনি যে দাবিটা করেছেন, এই দাবিটাকে কিন্তু আপনি উড়াই দিতে পারবেন না। এখন প্রশ্ন হতে পারে, দেখুন আরেকটা কথা, শুরু দিয়ে খুব জোরভাবে এসেছিল, এটা মুক্তিযুদ্ধ 2.0 এই ধরনের বলা হচ্ছিল দ্বিতীয় মুক্তিযুদ্ধ, এইগুলো কিন্তু অনেক কথাই তখন বলা হচ্ছিল। মানে তারা এটার মাধ্যমে 71-এর মুক্তিযুদ্ধের প্যারালাল এই 24-এর গণ-অভ্যুত্থানকে তুলনা করার চেষ্টা করেছেন, দাঁড় করানোর চেষ্টা করেছেন। বীর মুক্তিযোদ্ধা বিএনপি দলীয় এমপি অ্যাডভোকেট ফজলুর রহমান কিন্তু একটা ভালো জবাব দিয়েছেন জাতীয় সংসদে। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধ যদি হিমালয় পর্বত হয়, তাহলে এই 24-এর যে গণ আন্দোলন সেটা ছিল একটা ঢিবির মতো। তুলনাটা হয়তো শুনতে লেগে গেছে অনেক বেশি পার্থক্য মনে হবে, কিন্তু তুলনাটা আসলে কিন্তু একদম বাস্তবতার কাছাকাছি ছিল। আপনারা তো বলবেন যে এমন একটা অভ্যুত্থান কেন ব্যর্থ হয়ে গেল, এর পিছনে আসলে কে দায়ী? দায়ী অনেকগুলো বিষয়, কিন্তু প্রথমত এবং প্রধানত দায়ী ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা হলো আমার বিশ্লেষণ, আমার বিবেচনা। ডক্টর ইউনূস নিজে খুব সুকৌশলে এবং খুব সুপরিকল্পিতভাবে এই আন্দোলনের যে মূল স্পিরিটটা ছিল সেটাকে ধ্বংস করে দিয়েছে। মূল স্পিরিটটা কি ছিল? মূল স্পিরিটটা ছিল তরুণদের উত্থান, মূল স্পিরিটটা ছিল অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতি সাধারণ মানুষের যে নির্ভরতা, এটাকে উনি নষ্ট করে দিয়েছেন। প্রথম কী কাজটা করেছেন, উনি এই তরুণদের মাঝখান থেকে কতগুলো আনারই কিন্তু লোভী ব্যক্তিকে নিয়ে উনি ওনার ক্যাবিনেটে উপদেষ্টা হিসেবে বসিয়েছেন। আমি শুরু থেকেই কিন্তু বলেছিলাম, একদম শুরুতে ওনাদেরকে উপদেষ্টা বানানোর পরে আমি প্রথমেই বলেছিলাম যে এটা হলো এই সরকার একটা ব্লান্ডার বলেছিলাম। কেন? আমি তখনও ডক্টর ইউনূসের সরকারের উপর আশাবাদী ছিলাম। আশাবাদীরা যখন ভুল করে তখন সেটাকে ব্লান্ডার বলা যায়। আমি ব্লান্ডার বলেছিলাম, আসলে ব্লান্ডার কিছু না। ডক্টর ইউনূসই ছিল আমার জন্য ব্লান্ডার। এবং ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পর পুরো আন্দোলনের যে স্পিরিট সেটাকে ধ্বংস করে দেওয়ার জন্য অত্যন্ত সুপরিকল্পিতভাবে কতগুলি আনারি নাবালককে নিয়ে উনি ক্যাবিনেটে বসাইছেন, এবং সেই সঙ্গে লোভী। এদের আচরণের মাধ্যমে পুরো দেশে যে যুব সমাজের মধ্যে যে ঐক্য যেটা ছিল এটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। তারা যখন সারা দেশের যুব সমাজ যখন দেখলো যে ঢাকায় বসে 2-3 জন লোক খুব টাকা পয়সা কামানোর সুযোগ পেয়েছে, এবং তারাও সারা দেশে কিন্তু একই কাজ শুরু করে দিল যে আমরা কেন পিছিয়ে থাকবো। এভাবে সারা দেশে যুব সমাজের উপর সাধারণ মানুষের এক ধরনের বিতৃষ্ণার জন্ম নেয়। এবং সেই কারণেই কিন্তু রুমি ফারহানা যখন আজকে বলে যে আগামী 100 বছর হবে না, সেটাকে কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়। আর ডক্টর ইউনূস, যিনি এই আন্দোলনের আগে পাশে কোথাও ছিলেন না, তিনি এসে নিজের কাজগুলি করে নিলেন। উচ্চ আদালতে ওনার বিরুদ্ধে 666 কোটি টাকা কর দেওয়ার কথা বলা ছিল, রায় দেওয়া ছিল, এটাকে ওনাকে জমা দিতে হবে। ওনার বিরুদ্ধে আরও অনেকগুলি মামলা ছিল, সবগুলি মামলা উনি নির্বাহী আদেশ তুলে নিলেন, এবং ওনার প্রতিষ্ঠানকে 2029 সাল পর্যন্ত ট্যাক্স আপনার কর রেয়াত দিলেন, এবং সেই সঙ্গে উনি আদম ব্যবসার লাইসেন্স নিলেন, ইউনিভার্সিটি নিলেন, এগুলো করলেন। মানে পুরো আন্দোলনটাকে উনি ওনার ব্যক্তি স্বার্থে ব্যবহার করলেন। আর পুরো দেশ কত বছর যে পিছিয়ে গেলো আমি বলতে পারবো না। রুমি ফারহানার হিসেবে 100 বছর হতেও পারে। প্রিয় দর্শক, এখন এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।